বিদ্যাপতি বিদ্যাপতি ছিলেন রাজসভার কবি। রাজার নাম শিব সিংহ। রাজার রাজধানীর নাম মিথিলা। বিদ্যাপতি বাংলা ভাষায় একটিও কবিতা লেখেননি, তবু তিনি বাংলা ভাষার কবি। বিদ্যাপতি লিখতেন ব্রজবুলি নামক একটি বানানো ভাষায়। এ ভাষাটিতে আছে হিন্দি শব্দ, আছে বাংলা শব্দ এবং আছে প্রাকৃত শব্দ। বিভিন্ন শ্রেণীর শব্দ মিলে অবাক করা এক মধুর ভাষা ব্রজবুলি। এই ভাষাতে বৈষ্ণব কবিতা রচনা করেছেন কবি বিদ্যাপতি। কবি বিদ্যাপতি বেঁচে ছিলেন পঞ্চদশ শতকে। তখন মিথিলা ছিল জ্ঞান আর সাহিত্য চর্চা কেন্দ্র। সেকালের বাংলার ছেলেরা জ্ঞানার্জনের জন্য যেত মিথিলায়, আর বুক ভরে নিয়ে আসতো বিদ্যাপতির মধুর কবিতাবলি। এভাবে বিদ্যাপতির কবিতা হয়েছে বাংলা কবিতা এবং বিদ্যাপতি হয়েছেন বাংলার কবি। বিদ্যাপতিকে ছাড়া বৈষ্ণব কবিতার কথা ভাবাই যায় না। বিদ্যাপতি শুধু ছোট ছোট বৈষ্ণব কবিতার মালা রচনা করেননি, তার আরও অনেক গ্রন্থ আছে। তিনি সংস্কৃত ভাষায় রচনা করতেন পুরুষ পরীক্ষা নামে একটি বই। বিদ্যাপতির এ জাতীয় আরও কয়েকটি বই, কীর্তিলতা, গঙ্গা বাক্যবলী, বিভাগসার, কবির রচনায় মোহিত হয়েছিল তার রাজা শিব সিংহ। এজন্যে সে বিদ্যাপতিকে একটি চমৎকার উপাধিতে ভূষিত করেন। উপাধিটি হল কবিকণ্ঠহার। বিদ্যাপতি আমাদের প্রিয় তাই বিদ্যাপতি আমাদের প্রিয় তার অতুলনীয় বৈষ্ণব কবিতাগুলোর জন্য। এই কবিতাগুলোর ভাব, ভাষা, প্রকাশরীতি মোহনীয়। কবি বিদ্যাপতি আবেগে ভেসে যেতেন না চণ্ডীদাসের মতো। তিনি তার ভাবকে পরিয়ে দিতেন সুন্দর ভাষা, ভাষাকে সাজিয়ে দিতেন শোভন অলঙ্কারে। উপমা রূপক তিনি ব্যবহার করেন কথায় কথায়। তার উপমা রূপক ঝাড়লণ্ঠনের মতো আলো দেয় কবিতা ভরে। আধুনিককালে এক কবি বলেছেন, উপমাই কবিত্ব। অনেকে বলেন রূপকই কবিত্ব। এই কথার সত্যতা আমরা বুঝতে পারি বিদ্যাপতির কবিতা পড়লে। বিদ্যাপতির একটি ছোট কবিতা উদ্ধৃতি করছি। কবিতাটিতে রাধা বলছে কৃষ্ণ তার কে হয়। একথা বোঝাতে রাধা অবিরাম সাহায্য নিচ্ছে রূপকের। একটি রূপকের পর ব্যবহার করছে আরেকটি রূপক, এবং পরে আরেকটি, এবং পরে আরও। পরটি হয়ে উঠেছে রূপকের দীপাবলি। কবিতাটি হাথক দর্পণ মাথক ফুল, নয়নক অঞ্জন মুখক তাম্বুল, হৃদয়ক মৃগমদ গিমক হার, দেহক সরবশ গেহক সার, পাখিক পাখ মিনক পানি, জীবক জীবন হাম তুহু জানি, তুহু কৈশে মাধব কহ তুহু মোয়া, বিদ্যাপতি কহ দুহু দোহা দোয়া। কবিতাটিতে রাধা ভালোভাবে জানতে চাইছে কৃষ্ণ তার কি হয়। তখন রাধা বসে কাব্যিক হিসাব নিকেশে। রাধার মনে হয় কৃষ্ণ তার হাতের আয়না, যাতে সে নিজেকে দেখে থাকে। তারপর মনে হয় কৃষ্ণ তার মাথার ফুল, যা তার শোভা বাড়িয়ে দেয়। তারপর বলতে থাকে এভাবে, তুমি আমার চোখের কাজল, মুখের লাল পান, তুমি আমার হৃদয়ের সৌরভ, গ্রীবার অলঙ্কার, তুমি আমার শরীরের সর্বস্ব, আমার গৃহের সার। পাখির যেমন পাখা থাকে এবং মাছের যেমন জল, তুমি ঠিক তেমনি আমার। রাধা বলছে প্রাণীরা যেমন জানে নিজেদের প্রাণকে, তুমি ঠিক তেমনি আমার। এত বলেও তৃপ্ত হয় না রাধার, কেননা এখনো সে বুঝতে পারেনি পরম পুরুষ কৃষ্ণ তার কে হয়। তাই শেষ চরণের আগের চরণে কৃষ্ণকেই জিজ্ঞেস করে, বলো প্রভু তুমি আমার কে। উত্তরটি দেন কবি বিদ্যাপতি নিজে। কবি বলেন, তোমরা দুজনে অভিন্ন। চমৎকার নয়? বিদ্যাপতির কল্পনা অসাধারণ ভাষা লাভ করেছে। এরকম ভালো তার সব কবিতাই পড়তে পড়তে মন ভরে যায়। আরেকটি আনন্দের অসাধারণ কবিতার কথা বলি। কবিতাটির বিষয় হলো বহুদিন পর, বহু নিষেধের পর কৃষ্ণ ফিরে এসেছে রাধার কাছে। রাধার আনন্দ আর ধরে না, কেননা এতদিনে তার বেদনার দিন ফুরলো। কৃষ্ণ কাছে ছিল না বলে আগে রাধার চাঁদের আলো ভালো লাগেনি। চন্দনের শীতল ছোঁয়াকে মনে হয়েছে বিষের মতো। কৃষ্ণ এসেছে রাধার মন আনন্দে, তাই নাচছে রঙিন ময়ূরের মতো। তাই রাধা বলছে,
আজু রজনী হম ভাগে গামাওল, পেখল পিয়া মুখ চন্দা, জীবন যৌবন সফল করি মানল, 10 দিশ ভেল নিরদন্দা। আজু মঝু গেহ গেহ করি মানল, আজু মঝু দেহ ভেল দেহা, সই কোকিল অব লাখ ডাকু, লাখ উদয় করু চন্দা। অর্থাৎ অনেক ভাগ্যে আজ তোমার রাত পোহালো, দেখলাম প্রিয় মুখ, আমার জীবন আজ সফল, 10 দিক এখন আনন্দময়, আজ আমার গৃহ হলো গৃহ, দেহ হলো দেহ, এখন কোকিল ডাকুক লাখে লাখে, লাখে লাখে উদয় হোক চাঁদ।